সুদূর প্রবাসে যখন একটা একটা করে দিন এগিয়ে চলে আসন্ন দুর্গাপুজোর দিকে, তখন খুব স্বাভাবিকভাবেই শিকড়ের টানে বারবার মন উড়ে যায় আমাদের প্রিয় শহর কলকাতায়। পুজোর কদিন আত্মীয় প্রিয়জনদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে নানা জায়গা থেকে আসা আমরাও তাই চেষ্টা করি যতটা সম্ভব নিজেদের মতো করে একসঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার। আর আজ আপনাদের সঙ্গেও ভাগ করে নেব নেদারল্যান্ডসে পুজোর আমেজ আর আনন্দের সব মুহূর্ত। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা আর আমি সৌভিক। পরিযায়ীর চোখে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ আমাদের দুজনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ পঞ্চমী, পুজো শুরু হয়ে গেছে। আর পুজো মানেই কিন্তু অনেক অনেক মজা, সবাই মিলে জমাটি আড্ডা, খাওয়া দাওয়া আর একসঙ্গে ঠাকুর দেখা। তো আজ আমরা দুজন চলে যাব আমাদের বন্ধু সৌমেনদার বাড়িতে। সেখানে দুপুরবেলা বাকি বন্ধুরাও আসবে, সবাই মিলে জমাটি আড্ডা, খাওয়া দাওয়া হবে। আর বিকেলবেলা আমরা যাব একটা জায়গায়। কোথায় যাব? হইচই। হইচই। আর হইচই হলো এখানকার একটা পুজো ক্লাব। আর সেখানে আমরা আজকে দেখব গায়ক ঋষি পান্ডার মিউজিক শো। একদম, সবাই মিলে ভীষণ আনন্দ হবে। আর আপনারাও কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই দেখতে থাকুন নেদারল্যান্ডসে বিভিন্ন জায়গায় পুজো কেমন হয়। আমরা যদিও সব দিন বেরোবো না, তবে 2-3 দিন বেরোনোর প্ল্যান রয়েছে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে এখানকার পুজোগুলো আর উপভোগ করুন। চলুন বেরিয়ে পড়া যাক। এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি আমাদের বন্ধু সৌমেনদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো বেরোনোর আগে আমি একটুখানি নিউজে দেখছিলাম কলকাতাতেও বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই, পুজোর আনন্দ কিছুটা মাটি করে দিচ্ছে। এখানেও কিন্তু অনেকটা সেরকমই পরিবেশ, কারণ এখন মেঘলা, আজকে সারাদিন এরকমই থাকবে। আর ইতিমধ্যেই কিন্তু এখানকার টেম্পারেচার নেমে গেছে 12 ডিগ্রিতে। তাই আমাদের দুজনকেই যথেষ্ট গরম জামা কাপড় পরে বেরোতে হলো। আর পুজো মানেই তো অনেক অনেক সাজুগুজু, সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল সব জামা কাপড় পরা। কিন্তু ব্যাপারটা হলো এখানে যেহেতু ট্র্যাডিশনাল জামা কাপড় অতটা পরার সুযোগ আমরা পাই না, সেরকম অকেশন পাই না, তো সেই জন্য দেশ থেকে খুব একটা সেরকম জামা কাপড় সঙ্গে আনা হয় না। একদম বাছা বাছা 2-1টা জামা কাপড়ই আনা হয়, শাড়ি, পাঞ্জাবি এইসব। আর সেগুলো কিন্তু জমিয়ে রাখা আছে অষ্টমীর জন্য। তো অষ্টমীর দিন হবে পাঞ্জাবি, একদম পাঞ্জাবি শাড়ি সেদিন হবে। আজকে যেহেতু শুধুমাত্র বন্ধুরা মিলে গল্প আড্ডা চলবে আর মিউজিক শোটা দেখতে যাচ্ছি, সেজন্য আমরা ভাবলাম যে ঠিক আছে আজকে এমনি জামা কাপড়ই পরে নিই। আর যেহেতু ঠান্ডাও রয়েছে, তো এইসব ধরাচূড়া তো পরতেই হবে, তার উপরে কাজে ওসব পরে খুব একটা লাভও হবে না। তো সেই জন্য আমরা এইভাবেই বেরোলাম আজকে। তো চলুন আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশের বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে বাস ধরে চলে যাব স্টেশনে। জান্ডাম স্টেশন আমাদের বাড়ির কাছে রয়েছে। আর সেখান থেকে ট্রেন ধরে 2-1টা ভেঙে ভেঙে আমাদেরকে যেতে হবে, বাসে করে তারপরে যেতে হবে ট্রেন থেকে নামার পর। তো সেইভাবে আমরা পৌঁছে যাব সৌমেনদার বাড়িতে। চলুন। বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতেই একদম ঘড়ি ধরে চলে এলো আমাদের বাস। আর মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আজকে শনিবার, স্টেশন এত ফাঁকা, চারদিকে লোকজন একদম হাতে গোনা কয়েকজন। স্টেশনের অবস্থা তো দেখালাম, জনসংখ্যার আইডিয়াটা আপনারা করতেই পারছেন এখানে। তো যাই হোক, আমাদের ট্রেন আসতে এখনও খানিকটা দেরি আছে। আমরা খানিকক্ষণ এখানে ওয়েট করব, কারণ আমরা একটু আগে আগে পৌঁছে গেছি আজকে। কিন্তু এই ছোট জনসংখ্যা থাকা সত্ত্বেও কিন্তু এখানে 14খানা দুর্গাপূজা হয়। হ্যাঁ, 12-14টা পুজো হয়, সেগুলোর ব্যাপারে আস্তে আস্তে বলবো। তো চলুন এখন একটু ওয়েট করি, তারপর যেতে যেতে গল্পটা করব। ট্রেনে চড়ে কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমস্টারডাম জাউদ স্টেশনে। ডাচ ভাষায় জাউদ মানে সাউথ বা দক্ষিণ দিক। এই জায়গাটায় এলে চারদিকে দারুণ সব ঝাঁ চকচকে বিল্ডিংস চোখে পড়ে, যার মধ্যে বেশিরভাগই রয়েছে বিভিন্ন অফিস। এই ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমস্টারডাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। যদিও গাছপালার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, সেটা দেখা যাবে আরেকটু পর। আমাদের এখন সোজা গিয়ে রাস্তা পেরিয়ে ওপার থেকে ট্রাম ধরতে হবে। সামনে বোর্ডে বড় বড় করে লেখাই রয়েছে বাস, ট্রাম, ট্যাক্সি। এই জাউদও বেশ ইম্পর্টেন্ট একটা স্টেশন, তাই এখান থেকে সব দিকে যাওয়ার রোড কানেক্টিভিটিও বেশ ভালো। রাস্তার এপার থেকে এবার দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিংটা। আর বলতে বলতেই চলে এলো আমাদের ট্রাম। অতএব ট্রাভেল কার্ড স্ক্যান করে ট্রামে উঠে পড়লাম দুজনে। জাউদ থেকে ট্রামে করে আমস্টেলভিন যাওয়ার এই রাস্তাটা যে কোনো সময় এত সুন্দর লাগে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেও এত গাছপালায় ঘেরা পার্ক আর রাস্তাঘাট যে এখানকার একটা বিশেষত্ব, সেটা তো আগের অনেক ভিডিওতেও আপনাদের বলেছি।
দেখতে দেখতে আমাদের নামার সময় হয়ে এলো। সায়নদার সঙ্গে ট্রামেই দেখা হয়ে গেল। সায়নদা পরের কামরাটাতে ছিল, নামার সময় আমরা দেখতে পেয়ে গেলাম। যাই হোক, এখন একসঙ্গে চলে যাচ্ছি সৌমেনদার বাড়িতে, কাছাকাছি পৌঁছেই গেছি। চলুন। এই হলো এন্ট্রান্স। এখানে সব অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা বিল্ডিংয়ের এরকম নাম নাম্বার এইভাবে দেওয়া থাকে। নেদারল্যান্ডসে প্রাইভেসি ইস্যুকে ভীষণই সিরিয়াসলি নেওয়া হয়, তাই আমি ভিডিওর এই অংশটি একটু ব্লার করে দিলাম। এখানে বেল টিপলে সৌমেনদার ঘরে বেল চলে যাবে, বেল বাজবে ওখান থেকে, আর দরজা খুলে দিলে এখানেও দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে, তখন আমরা ঢুকতে পারবো। তো আমরা ওয়েট করছি এখন। এন্ট্রি পারমিশন দিতেই দরজা খুলে যেতে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়লাম 3 জনে। এই অ্যাপার্টমেন্টের সবকটা ফ্লোরই দিব্যি ছিমছাম সাজানো আর বেশ ওয়েল মেইনটেইনড। তারপর লিফটে করে পৌঁছে গেলাম 3 তলায়। লম্বা করিডোর পেরিয়ে আমরা চলে এলাম সৌমেনদার ফ্ল্যাটে। সব ভোজন রসিক বন্ধুরা মিলে আজ জমিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া হবে, কাজেই প্রত্যেকের মনেই এক্সট্রা আনন্দ। সায়নদা অলরেডি বাড়ি থেকে মাটন কষা বানিয়ে এনেছে, তার গন্ধও পাচ্ছি। সেসব গুছিয়ে রাখা হতে হতে সৌমেনদার পারমিশন নিয়ে আপনাদের এই ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। সৌমেনদার ফ্ল্যাটে আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো ঘরে ঢুকতেই সোজাসুজি দেওয়াল জোড়া কাঁচ ঘেরা এই বিশাল জানালাটা, আর তার সামনে দাঁড়ালেই দারুণ সুন্দর এই ভিউটা। আজ আকাশ একটু মেঘলা বলে এর আসল রূপটা ধরা পড়ছে না যদিও, তবে রোদ ঝলমলে দিনে কিন্তু উজ্জ্বল সবুজ রঙে সেজে ওঠে এই গোটা নেইবারহুডটা। আর এই জানালার উল্টো দিকেই রয়েছে ছোট্ট কিচেন এরিয়া আর লিভিং রুম। এবার চলুন বারান্দা থেকে আরেকবার বাইরের দৃশ্যটা দেখাই আপনাদের। দেখুন কত গাছপালা রয়েছে এইটুকু জায়গার মধ্যে, আর গাছপালার গায়ে কিন্তু অলরেডি দেখা দিচ্ছে ফল কালার্স, যা জানান দিচ্ছে আসন্ন শীতকালের কথা। বাঁদিকে রাস্তার ওপারে একটা ইউনিভার্সিটি এরিয়া রয়েছে, আর সামনে বা ডান দিকে তাকালে দেখা যাচ্ছে আশেপাশের সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়াগুলো। বারান্দার পাশেই এটা হলো মাস্টার বেডরুম। সৌমেনদা কিন্তু বেশ শৌখিন পরিপাটি মানুষ, কাজকর্মের ফাঁকে ফাঁকে দিব্যি সাজিয়ে গুছিয়ে রাখে সবকিছু, আর সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন ভিডিও দেখে। এন্ট্রান্স ডোরের পাশে রয়েছে আরেকটা ছোট রুম। আপাতত আমাদের কোট জ্যাকেটগুলো এখানে রাখা হয়েছে। এবার চলুন বাথরুমটা দেখাই। শীতপ্রধান দেশ বলে এখানকার সব বাড়িতেই সব ঘরেই কিন্তু হিটার বোর্ড থাকে। তার পাশেই রয়েছে বেসিন, ওয়াশিং মেশিন আর শাওয়ার স্পেস, আর এক পাশে রয়েছে কোমোড। চলুন এবার লাইটটা অফ করে বেরিয়ে পড়ি, কারণ ততক্ষণে বাইরের ঘরে পুজোর আড্ডা জমে উঠেছে, তাতে যোগ দিতে চলে এলাম আমিও। ছোটবেলায় ক্যাম্প বন্দুক নিয়ে বেরিয়ে পড়তাম পাড়াতে পুজোতে, বন্ধুদের সাথে নিয়ে পাঠাতাম। আবার কি শেষ হয়ে গেলে পরে লায়ন ক্যাম্প। হ্যাঁ, বিশাল ব্যাপার তখন ওটাই। বন্দুক বিভিন্ন রকম বন্দুক, বড় বন্দুক, ছোট বন্দুক। হ্যাঁ, তারপর খাপ করে লুকিয়ে রাখতাম সেটাই। সায়নদার গল্প বলো। আজ সব ছেলেরা গুছিয়ে কাজে নেমে পড়েছে, তবে হ্যাঁ এরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্নাটা বেশ ভালোই করে। আমি বাড়ি থেকে অলরেডি পায়েস বানিয়ে নিয়ে এসেছি, অতএব আমার কাজ তো কমপ্লিট। এদিকে সায়নদা ধনেপাতা কুচো করছে মাটন কষার ওপর ছড়িয়ে দেওয়ার জন্য, আর অন্যদিকে সৌমেনদা জমিয়ে গরমাগরম বেগুনি ভাজছে। তেল থেকে বেগুনি তুলে নিতেই এক্সপার্টরা গপ্পের মাঝখানে এক প্রস্ত টেস্টিং সেরে নিলেন, আর এক্সপার্টস ওপিনিয়ন দিয়ে দিলেন আর কি কি দরকার। একটু পরেই চলে এলো আমাদের আরেক বন্ধু সুবর্ণ। ততক্ষণে আমাদের সব খাবার দাবার মোটামুটি রেডি। এই বেলা আজকের পঞ্চমী স্পেশাল মেনুটা দেখিয়ে দিই আপনাদের। দুপুরের খাবারে আজকে রয়েছে স্যালাড, লেবু, সাদা ভাত, সুগন্ধি মুগ ডাল, গরম গরম বেগুনি, কষা মাংস, চাটনি আর পায়েস, যাকে বলে একদম পারফেক্ট বাঙালি ভোজনের আয়োজন। তারপর আরেক প্রস্ত আড্ডা জমে উঠলো 5 জনে। দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া তো হলো, তারপর একটু সবাই রেস্ট নিয়ে নিলাম, আর গল্প গুজব হলো প্রচুর। তো এখন আমরা বেরিয়ে পড়েছি এই মিউজিক শোটা দেখার জন্য, আর আমরা চলে এসেছি সৌমেনদার বাড়ির কাছে যে ট্রাম স্ট্যান্ডটা আছে সেখানে। এখান থেকে ট্রাম ধরে আমরা চলে যাব এখানে হইচই নামে যে ক্লাবটা রয়েছে সেখানে এই মিউজিক শোটা হবে।
আর হইচই ছাড়াও কিন্তু নেদারল্যান্ডসে এখন অনেকগুলো বড় বড় ক্লাব রয়েছে যেখানে দুর্গাপুজো পালন করা হয় প্রত্যেক বছর। 2010 সালে প্রথম কল্লোল নামে যে ক্লাবটা তারা পুজো শুরু করে, তারপর আস্তে আস্তে অন্যান্য ক্লাবগুলো হয়। এখন আনন্দধারা, হইচই এরকম আরও অনেকগুলো ক্লাব আছে। আর তাছাড়াও তার আগে কিছু কিছু বাড়ির পুজো হতো, সেগুলো অতটা বড় করে হতো না, কারণ এখানে তো প্যান্ডেল বানিয়ে পুজো করা যায় না। এখানে পুজো হয় বিভিন্ন যে কমিউনিটি স্টেডিয়ামগুলো রয়েছে কিংবা সিটি হল যেগুলো রয়েছে সেগুলো ভাড়া করে পুজো করা হয়। আর অনেক সময় সবার সুবিধের জন্য 2-3 দিনের পুজো হয়তো একসঙ্গে করে নেওয়া হয় অনেক সময়, সেই রকমভাবেই পুজোগুলো এখানে হয়। কিন্তু যতটা পারা যায় বাঙালিয়ানা কিন্তু বজায় রাখার চেষ্টা করা হয়। ঢাকের আওয়াজ, খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, আর শুধুমাত্র বাঙালিরা নয়, সেই সঙ্গে কিন্তু সমস্ত ইন্ডিয়ান কমিউনিটির যারা রয়েছেন এখানে সবাই কিন্তু পার্টিসিপেট করেন আর ভীষণ মজা করেন, সবাই মিলে আনন্দ করেন। তো চলুন এখন আমরা দেখব এই প্রোগ্রামটা, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। কিছুক্ষণ পরেই আমাদের ট্রাম চলে এলো। কার্ড স্ক্যান করে একে একে উঠে পড়লাম সবাই, আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আজকের পুজোর ভেন্যুতে। এবছর হইচই ক্লাবের পুজো হচ্ছে এই ডায়মন্ড পার্টি সেন্ট্রামে। জায়গাটা অনেকটা আমাদের দেশের ব্যাংকোয়েট হলের মতো। ভেতরে ঢুকতেই সামনেই রয়েছে পুজোর বড় একটি ব্যানার, আর দোতলায় রয়েছে অনুষ্ঠানের সব আয়োজন। মেইন হলে ঢোকার আগে একপাশে রয়েছে সবার কোট জ্যাকেট ঝুলিয়ে রাখার জায়গা। আমরাও আমাদের সমস্ত কোট জ্যাকেটগুলো এখানেই রেখে দিলাম। এন্ট্রান্সের একপাশে নজরে পড়ল হইচই ক্লাবের বিশেষ কিছু তথ্য এবং পেপার কাটিংস। হলে ঢোকার আগে আমাদের সবার রেজিস্ট্রেশন কিউআর কোড স্ক্যান করে অনুষ্ঠানের ব্যান্ড আর ডিনার টোকেন দেওয়া হলো। ভেতরে ততক্ষণে অলরেডি বেশ জমজমাট পরিবেশ। একপাশের দেওয়ালে ছোটদের আঁকা দারুণ সব ড্রয়িংগুলো টাঙানো রয়েছে, ঠিক যেমন আমরা দেখে আসছি ছোটবেলা থেকে। দেশ থেকে এত দূরে এগুলোই তো বাচ্চাদের নিজেদের কালচার আর সুন্দর ট্র্যাডিশনগুলোর সঙ্গে জুড়ে রাখার উপায়। তার পাশেই রয়েছে পুজোর কয়েকদিনের জমজমাট বাঙালি খাবারের সব মেনু। হলের একদিকে বসেছে বেশ কিছু স্ন্যাক্স আইটেম কর্নার, সেখানেও রয়েছে দারুণ সব লোভনীয় খাবারের আয়োজন, আর ইতিমধ্যেই অনেকেই ভিড় করেছেন সেদিকে। আরেকদিকে মহিলাদের অন্যতম আকর্ষণ দারুণ সব জুয়েলারি সেট আর শাড়ি, জামা কাপড় বিক্রি হচ্ছে। একপাশে হাতে তৈরি উইন্ডমিল, হাওড়া ব্রিজ আর চাঁদমালা দিয়ে সাজানো হয়েছে একটি ফটো কর্নার। হইচই ক্লাবের এবারের প্রতিমা গড়েছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল। তার হাতের জাদুতে ফুটে উঠেছে প্রতিমার অপূর্ব সৌন্দর্য। বাঙালি আর অন্যান্য প্রবাসী ভারতীয়দের সঙ্গে রীতিমতো উৎসবের সাজে সেজেগুজে এসেছেন অনেক উৎসাহী ডাচরাও। সবাই মিলে দারুণ গল্প, আড্ডা আর ছবি তোলায় মেতে উঠেছেন। এবছর হইচই ক্লাবের পুজো দেখতে এসে আলাপ হলো সম্বিতাদির সঙ্গে। ভীষণ সুন্দর কিছু ছবি, বুকমার্ক, ফ্লাওয়ার ভাস, কফি মাগ রয়েছে দিদির কালেকশনে। তাছাড়াও এখানকার ছোট বাচ্চাদের ড্রয়িংও শেখান উনি। ততক্ষণে সবাই ভালো সিট দেখে বসতে শুরু করেছে স্টেজের সামনে। একটু পরেই শুরু হবে অনুষ্ঠান। পর্দা সরতেই দারুণ এক চমক অপেক্ষা করেছিল সবার জন্য। অনুষ্ঠানের সূচনা হলো শ্রী সৌম্যব্রত ব্যানার্জি এবং তার পুত্র শ্রীমান সৌহার্দ্য ব্যানার্জির সম্মিলিত ম্যাজিক শো দিয়ে। মিনিট 20 ধরে তাদের দারুণ মজাদার সব ম্যাজিক ট্রিক্স মাতিয়ে রাখলো দর্শকদের। তারপর বাঙালির চিরকালীন জনপ্রিয় সব গানের সঙ্গে শুরু হলো আজকের মূল আকর্ষণ ঋষি পান্ডার মিউজিক শো, আর পরপর সব গানের তালে তাল মিলিয়ে মেতে উঠলেন দর্শকরা।
জমাটি অনুষ্ঠানের পর সেখানেই খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা হলাম আমরা। কাল আবার আরেক জায়গায় ঠাকুর দেখতে যাব। পঞ্চমীর দিনটা সব মিলিয়ে বেশ ভালোই কেটে গেল। ষষ্ঠীর দিন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আমি আর সৌভিক। বাইরে এসে দেখি মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে শরতের হালকা সোনালি মিঠে রোদ। আজ আমাদের গন্তব্য উত্তরেক্তে আলাপ ক্লাবের দুর্গাপূজা। আমাদের সঙ্গী হবে সৌভিকের অফিসের এক কলিগ কাম ফ্রেন্ড, আর সায়নদা সৌমেনদা একসঙ্গে অন্য দিক দিয়ে চলে যাবে আলাপ ক্লাবে। ওদের সঙ্গে একবারে দেখা হবে সেখানে গিয়ে। ট্রেনে করে যেতে যেতে বাইলমার এলাকা আসতেই চোখে পড়ল নেদারল্যান্ডসের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম অ্যাজাক্স গ্রাউন্ড। এখানেই নেদারল্যান্ডসের বড় বড় ফুটবল ম্যাচগুলো দেখতে আসেন বহু দর্শক এবং ফুটবল প্রেমীরা। আমরা পুজো দেখতে চলে এসেছি, আর আজ আমাদের সঙ্গে এখন জয়েন করেছে সৌভিকের কলিগ কাম ফ্রেন্ড রজত। তো আমরা তিনজনে এখন যাচ্ছি, বাকি বন্ধুরা অলরেডি পৌঁছে গেছে। তো কাছাকাছি চলে এসেছি, এবার দেখবো এখানকার পুজোটা কেমন করেছে এই বছর। এখানেও পুজোর অনুষ্ঠান হচ্ছে কালকের মতোই একটা ব্যাংকোয়েট হলে। সায়নদারা দুজনে আগেই পৌঁছে গিয়েছিল, ঢুকেই দেখা হয়ে গেল ওদের সঙ্গে। অন্যদিকে তখন এই দুই ভাই বোন আপন মনে ঢাক আর কাঁসর বাজাতে শুরু করেছে। পুজোর আমেজে বেশ ভালোই লাগছিল ব্যাপারটা। খানিকক্ষণ আমরাও উপভোগ করলাম দাঁড়িয়ে। এখানকার পাঁচচালা ঠাকুরও বেশ সুন্দর হয়েছে। কলকাতা থেকে এত দূরে ঠাকুর দেখতে এসে যে কি ভালো লাগছে। তবে আপনাদের শুনতে একটু অদ্ভুত লাগলেও জানিয়ে রাখি, এখানে কিন্তু আজকেই বিসর্জন পালন করা হয়েছে বিভিন্ন কারণে। একেই কাল সোমবার, প্রায় সবারই অফিস রয়েছে, আর তাছাড়া এই ভেন্যুর রেন্টও অনেক বেশি, তাই সবার সুবিধার্থে এই ব্যবস্থা। ঠাকুর দেখা হলে এবার আমরা চলে এলাম উত্তরেক্তেই আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে। পুজোর মধ্যে একটা দিন তো বাইরে একটু খাওয়া দাওয়া করতে ইচ্ছেও করে, আর এটা তো পুজোর আনন্দের একটা পার্ট, তাই না? এখানে কিন্তু আগেও বেশ কয়েকবার এসেছি আমরা। মেইনলি সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য ফেমাস এই রেস্টুরেন্টটা, আর সবসময় এখানে বেশ ভিড়ও থাকে। তাই আজকের জন্য আমরা আগে থেকেই একটা টেবিল বুক করে রেখেছিলাম। ভারতীয়দের পাশাপাশি অনেক ডাচরাও এখানে আসেন ভারতীয় খাবার চেখে দেখার জন্য। মেনু কার্ডে চোখ বুলিয়ে অর্ডার দিতে একটু পরেই চলে এলো পাঁপড় ভাজা, আচারি চিংড়ি আর স্পাইসি চিকেন উইংস। এরপর চলে এলো দারুণ রিফ্রেশিং নান্নারি শরবত, আর সবশেষে এলো এখানে এলেই আমরা যেটা অর্ডার করি সেই স্পেশাল মাইসোর দোসা। বিশাল বিশাল থালায় প্রমাণ সাইজের দোসা আমাদের টেবিলে আসতেই চওড়া হাসি ফুটে উঠল সকলের মুখে। দারুণ পেট পুজো দিয়ে শেষ হলো আজকের দিনটা। এবছর সপ্তমী সোমবার পড়ে যাওয়ায় সেদিন আর বেরোনো হলো না আমার আর সৌভিকের। দুজনের সারাদিন কেটে গেল অফিসে। তবে অষ্টমীর জন্য আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলাম দুজনে। অতএব শাড়ি পাঞ্জাবিতে সাজুগুজু সেরে বেরিয়ে পড়লাম দুজনে। আজ দিনটাও বেশ সুন্দর, ঠান্ডাও অনেকটাই কম। জ্যান্ডাম থেকে ট্রেন, মেট্রো আর ট্রামে ব্রেক জার্নি করে আমরা পৌঁছে গেলাম অ্যামস্টেলভিনে ভিআরএ ক্রিকেট স্টেডিয়ামের কাছে। এসেই দেখা হয়ে গেল সৌমেনদার সঙ্গে। আমরা চলে এসেছি অ্যামস্টেলভিনে আনন্দধারার পুজো দেখতে। আমার আর সৌভিকের সঙ্গে সৌমেনদাও চলে এসেছে। তো এখানকার পুজোটা বেশ বড় করে অনুষ্ঠান করা হয় প্রত্যেক বছর, আর সেই সঙ্গে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই, খাওয়া দাওয়ার আয়োজন থাকে, স্ন্যাক্স থেকে শুরু করে ভোগ সবকিছুর আয়োজনই থাকে। আর সারা নেদারল্যান্ডস থেকে প্রচুর বাঙালি যারা আছেন এখানে সবাই আসেন এখানকার পুজোটা দেখতে। গত বছরও এসেছিলাম আমরা, আর এই বছর আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো আনন্দধারার পুজোটা। চলুন দেখা যাক এখানকার পুজোটা কেমন হচ্ছে এবার। নেদারল্যান্ডসের বড় বড় পুজো ক্লাবগুলোর মধ্যে অন্যতম এই আনন্দধারা ক্লাবের দুর্গাপুজো। এই ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডটাও বেশ বড়। সারা বছরে নেদারল্যান্ডস ছাড়াও অন্যান্য বিভিন্ন দেশের নানা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়ে থাকে এই মাঠে, আর প্রতি বছর গ্রাউন্ডের পাশে এই হলরুমে পুজোর আয়োজন করা হয়। ইতিমধ্যেই অনেকেই এখানকার পুজো দেখতে আর অঞ্জলি দিতে এসে গেছেন। তবে ভেতরে যাওয়ার আগে বাইরের মাঠটা একবার দেখাই আপনাদের। এমন রোদ ঝলমলে দিনে এর সৌন্দর্যই আলাদা। কাজেই এমন অসাধারণ ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার লোভ আর সামলাতে পারলাম না আমরা।
তার উপর আজ এত সাজুগুজু করে এসেছি, একটু তো ফটো সেশন করতেই হয়। ছবি তুলে হলে এসে দেখি ফুলের মালা আর বিভিন্ন ড্রয়িংস দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে চারদিক। এন্ট্রি গেটের একপাশে বসেছে বিভিন্ন স্ন্যাক্স কাউন্টার, আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম পর্বের অঞ্জলি। নানা জায়গা থেকে বহু লোকজন ভিড় করেছেন পরবর্তী পর্বগুলোতে অংশগ্রহণ করার জন্য। এখানে এসেই অন্যান্য বারের মতো আজও দেখা হয়ে গেল আমাদের বাকি বন্ধু বান্ধব আর পরিচিতদের সঙ্গে। দ্বিতীয় পর্বে আমরা সবাই একসঙ্গে অঞ্জলি সেরে নিলাম। আনন্দধারা ক্লাবের এই সুন্দর প্রতিমাও মন ভরিয়ে দিল সকলের। প্রসঙ্গত, দেশ থেকে এত দূরে প্রতিমা আনার বিশাল খরচার কথা মাথায় রেখে বিশেষভাবে টেকসই উপাদান দিয়ে তৈরি প্রতিমা এনে তা প্রায় বছর 5 ব্যবহার করা হয়। আর প্রবাসে বিভিন্ন দেশে পুজোর শেষে পরিবেশ আর অন্যান্য কঠোর নিয়মের কথা মাথায় রেখে এখানকার কোনো জলাশয়ে প্রতিমা বিসর্জন না দিয়ে প্রতীকী বিসর্জন পালন করা হয় বিসর্জনের মন্ত্রপাঠের মাধ্যমে। অঞ্জলির শেষে সবাইকে প্রসাদ দেওয়া হলো ক্লাবের তরফ থেকে। বেশ অনেকটা সময় এখানে থেকে বাইরে এসে আবার বেশ কিছু ছবি তুলে নিলাম সবাই। তারপর আরুশ্রী রবীন্দ্রর সঙ্গেই ওদের গাড়ি করে বেরিয়ে পড়লাম অ্যামস্টেলভিন থেকে। ছবির মতো সাজানো পাড়াগুলো ছাড়িয়ে একসময় আমরা এসে পড়লাম শহরের বাইরে খোলা প্রান্তরে। এখানে এসে শরতের আসল রূপ যেন ফুটে উঠল আমাদের চোখের সামনে। এমন আদিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, নীল আকাশ আর সাদা মেঘের খেলা দেখে যে কারো মন হারাতে বাধ্য। একটু পরেই আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে। ওরাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। এন্ট্রান্স দিয়ে ঢুকতেই রয়েছে ডাইনিং কাম ড্রয়িং রুম, আর অন্যদিকে রয়েছে কিচেন। বেডরুমগুলো আর বাথরুম রয়েছে দোতলায়। ড্রয়িং রুমের বাইরে রয়েছে ছোট্ট ব্যাকইয়ার্ড, আর আমার সবচেয়ে সুন্দর লাগে আর্টিস্টিক ফ্রেম দিয়ে সাজানো এই কর্নারটা। কিছুক্ষণ পরেই চলে এলো বাকি বন্ধুরা, আর আমরাও ব্যস্ত হয়ে পড়লাম লাঞ্চের জন্য খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুনিগুলো তৈরি করতে। চাটনি আগেই তৈরি ছিল। ইয়েশু আর অর্পিতাদের বেগুনি ভাজা হয়ে এলে ক্যামেরা নিয়ে কাজে নেমে পড়লাম আমি। গরম গরম খাবার পরিবেশন হতেই আড্ডা, গল্প আর পেট পুজোয় জমে উঠল আমাদের খাওয়া দাওয়া। সব মিলিয়ে বেশ আনন্দে কেটে গেল পুজোর কটা দিন। কলকাতায় যদিও নবমী, দশমী এখনো 2 দিন পুজো বাকি রয়েছে, তবে এখানে কিন্তু আজ অষ্টমী হলেও আজকেই আমাদের পুজো এবছরের মতো শেষ হয়ে যাচ্ছে, কারণ কালকে থেকে আবার আমরা কাজে ফিরবো। আর এখন আমরা চলে এসেছি এখানে স্টেশনে। এখন আমরা ট্রেন ধরে ফিরবো জান্ডামে আমাদের বাড়িতে। তাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিজয়ার পরে আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা, শুভরাত্রি। টাটা। নির্দিষ্ট সময়ে ট্রেন চলে এলে আমরা উঠে বসলাম কামরায়। সুদূর প্রবাসে নেদারল্যান্ডসে দুর্গাপুজোর উদযাপন আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানান কমেন্ট করে। সেই সঙ্গে আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করুন পরিযায়ীর চোখের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজগুলি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আনটিল দেন, টাটা।